পাশে যেতে হয় যারা হচ্ছে যে যাই হোক তারা আসে কাজটা দিয়ে কবে আসবে আসে নেতারে আমার মনে হলো আমি সকালে দেখেছি কিন্তু নূর স্যারের ওইখানে কোনো কারণে দেখছিলাম না। হ্যাঁ নূর স্যারের ওইখানে ভিলেসে আছে নাকি তোমাদের? ভিলেসে না সে অনলাইন ক্লাসে ছিলেন? অনলাইন ক্লাসে ছিলেন? জি স্যার আমি ছিলাম। কোন পর্যন্ত ছিলাম আমরা সেটা একটু একটু দেখার চেষ্টা করি আর একটু গল্প টল্প করি আর তোমরা আসলে ক্লাসে কোথায় ছিলাম বলো? স্যার এই যে ফুল লোড সার্কিট ট্রান্সফরমারে আর হচ্ছে অন্য এই জন্য ইকুইভ্যালেন্ট সার্কিট। সো আমরা হচ্ছে মিডের আগ পর্যন্ত ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল পর্যন্ত এবং ওর কিছু রিলেটেড অ্যানালাইসিসগুলো দেখেছিলাম। ভোল্টেজ রেগুলেশন সম্পর্কে তোদের লাস্ট ক্লাসে বলছিলাম তার আগে তেমন কিছু বলা হয়। সো আমাদের একদম মানে শর্ট করে পড়ানো হয়ে গেছে, ওটা একটু বাড়াইতে হবে। আমাদের বি সেকশনে অলরেডি কিন্তু ইন্ডাকশন মোটর চলছে, ইন্ডাকশন মোটর অলরেডি ঘুরছে আর আমাদের এখন কিন্তু ট্রান্সফরমার আজকে আমি টেস্টিং করাবো আর হচ্ছে আর একটু বাকি ছিল ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিটের কিছু পার্ট ছিল সেটা একটু দেখাবো, ঠিক আছে? সো ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার জন্য আমাদের কি কি ছিল? ট্রান্সফরমারে নরমালি নো লোড অবস্থায় ইকুইভ্যালেন্ট সার্কিটে কি কি ছিল আমাদের? নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফরমার কি কি ছিল বলো? নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফরমার। একটা ট্রান্সফরমার ধরো তুমি একটা ট্রান্সফরমার নিয়েছো, ট্রান্সফরমারে কোনো লোড লাগানো নেই, কোনো লোড লাগানো নেই। এই অবস্থায় যদি তুমি ট্রান্সফরমারে একটা পাওয়ার সাপ্লাই দাও সেক্ষেত্রে কি ট্রান্সফরমার কোনো পাওয়ার নিবে? জি ম্যাডাম জি স্যার পাওয়ার না। তোমাদের কি মনে হয় ট্রান্সফরমারে কোনো লোড লাগানো নেই, কোনো লোড লাগানো নেই? হ্যাঁ নিবে, কেন নিবে? ওই যে আমাদের যে কোরের মাঝে যে ম্যাগনেটিক কারেন্ট আর হইছে ওয়ার্কিং কারেন্ট। সো ট্রান্সফরমার যদি লোড নাও আমি লাগাই, ট্রান্সফরমার যদিও হাইলি এফিশিয়েন্ট ডিভাইস, ট্রান্সফরমার কিন্তু 98-99% পর্যন্ত এফিশিয়েন্ট হতে পারে, একটু ভুলভাল ডেটা নিলে এটা 100%-এর উপরে চলে যেতে পারে। সো একটা ট্রান্সফরমারকে যদি তুমি নো লোড অবস্থায় রেখে দাও তাহলে দেখা যাবে যে যদি আমি পাওয়ার দিই, পাওয়ার দিলে এখানে একটা স্মল অ্যামাউন্টের একটা কারেন্ট নিবে। সেই কারেন্ট নেয় দুইটা পার্টে, একটা হচ্ছে সে আমার কোর লস যেটা থাকবে, কোর লসের তো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইডি কারেন্ট লস, একটা হচ্ছে হিস্টেসিস লস। আর এইটার একটা পার্ট নিবে আর একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট, অর্থাৎ যে কোরের ভিতরে যে ম্যাগনেটটা তৈরি করার জন্য তার জন্য একটা কারেন্ট লাগবে। সো ম্যাগনেট তৈরি করার জন্য তো কারেন্ট ছাড়া ম্যাগনেট তৈরি হবে না। সো নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফরমার, নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট। নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার। আমি কি করেছি, আমি ট্রান্সফরমারটা সাপ্লাই দিয়েছি, এখানে ওপেন অবস্থায় রেখেছি। এই কন্ডিশনের ক্ষেত্রে যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমি চিন্তা করতে পারি ইলেকট্রিক্যালি ইকুইভ্যালেন্ট, সেক্ষেত্রে প্রাইমারিলি সে প্র্যাকটিক্যালি সে অল্প পরিমাণ কারেন্ট নেবে। ওকে, এই অল্প পরিমাণ কারেন্ট নেওয়ার তার দুইটা পার্ট থাকবে। এই কারেন্টের দুইটা পার্ট পরবর্তীতে গিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো। একটাকে বলবো হচ্ছে তার ওয়ার্কিং কম্পোনেন্ট বা রেজিস্টিভ যে পার্টটা থাকে, কোর লসের যে রেজিস্টিভ পার্টটা থাকে সেটা থাকবে, আর একটা থাকবে হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট আইভি। সো নো লোড অবস্থায় এই দুই ধরনের কারেন্টই থাকে। এখন একটা সার্কিটের যদি সিরিজ সার্কিট হয় কারেন্টটা একটাই থাকে। তুমি চিন্তা করবে সিরিজ সার্কিট হলে সেই সার্কিটের ভিতরে একটা বেশি দুইটা কারেন্ট পাওয়া যায় না, কিন্তু একটা সার্কিটে যদি দুইটা কারেন্ট থাকতে হয় তার মানে দুইটা পার্ট প্যারালালি আছে। আমরা চিন্তা করতে পারি সেরকম ভাবে। সো নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার সময় যে জিনিসটা আমি কনসিডারেশনে রাখি নাই সেটা হচ্ছে এই কয়েলের রেজিস্ট্যান্স। আর এই কয়েলের রেজিস্ট্যান্স আমি কনসিডারেশনে আনি নাই, কারণ এই আর যে রেজিস্ট্যান্স আছে তার ভিতরে কিন্তু আমার কপার লস হচ্ছে, আমি সেটা কনসিডারেশন আনি নাই। কারণ হচ্ছে এই আই নটটা খুবই ছোট, যেহেতু আই নটটা খুবই ছোট, সো আই নট স্কোয়ার আর এই যে লসটা এটা খুব সামান্য, যেটা যদি আমি নাও ইন্ট্রোডিউস করি আমার কোনো ক্যালকুলেশন অসুবিধা
আরেকটা পাস ছিল যে এখানে যে কিছু ফ্লাক্স লিক হচ্ছিল, কিছু ফ্লাক্স যে লিক হচ্ছিল যেটা সেকেন্ডারিতে যাচ্ছে না, লিকেজ ফ্লাক্সের জন্য একটা লিকেজ রিঅ্যাক্ট্যান্স থাকে, সেটাকে আমি নাম দিয়েছিলাম এক্স সামথিং এক্স ওয়ান। সো এটার জন্য যেটা দরকার সেই লিকেজ ফ্লাক্সের কোনো ইস্যু আমি দেখাচ্ছিলাম না, কারণ এখানে কারেন্টের পরিমাণ খুবই কম। যেহেতু কারেন্টের পরিমাণ খুবই কম, সেহেতু এই x1 যে লিক হচ্ছে এটা খুবই কম। এই দুইটা জিনিস আমি কনসিডারেশনে আনি না, শুধু এনেছি কি যে এখান থেকে যে ইডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস দুইটা মিলিয়ে যে আইডব্লিউ আর একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট, এই দুইটা পাবো। আর বাকি যে লসগুলো ছিল একটা লসও আমি কনসিডারেশনে আনি না। ওকে, সো এই কন্ডিশনের ক্ষেত্রে যদি সার্কিটটাকে আমি ইলেকট্রিক্যালি ড্র করতে চাই, তাহলে তার ভিতরে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, শুধুমাত্র যে কোরের ভিতরে যে রেজিস্টিভ পার্টের মধ্যে একটা পার্ট থাকবে সেটা থাকবে, আর কোরকে ম্যাগনেটাইজ করার জন্য যে কারেন্টটা থাকবে সেটা থাকবে। সো ডায়াগ্রামটা দেখতে অনেকটা এমন হয়ে যাবে। এটা হচ্ছে R0, এটা হচ্ছে আমার X0। এখানে যে সাপ্লাই ভোল্টেজটা দিয়েছি সেটা হচ্ছে আমার X। এখানে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে এখন R0 কারেন্ট, এখানে যে কারেন্ট হচ্ছে I। সো নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে এমনই। ওকে না? সো গত ক্লাসে এগুলো আমি পড়িয়েছি, জাস্ট আজকে একটু রিভিউ করার জন্য একটু বলে দিয়েছি, যাতে তোমার মাথায় ভালো করে ঢোকে। ওকে না? সো নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিটে এই দুইটা কম্পোনেন্ট ছাড়া আর একটা কম্পোনেন্টও থাকবে না। কেন থাকবে না তার জন্য বলে দিলাম যে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্টটা খুবই কম যাচ্ছে, সো এখানে লসের পরিমাণ খুবই কম, যেটা নেগলেক্ট করা যায়। এই যে লিকেজ রিঅ্যাক্ট্যান্সের জন্য যে পাওয়ারটা লস হচ্ছে সেই পাওয়ারটাও খুবই কম, আর আয়রনটা খুবই কম। ওকে না? এটা হচ্ছে নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট। এই নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিটের যদি আমি ভেক্টর ডায়াগ্রাম আঁকতে চাই, এখানে দুইটা কারেন্ট আছে, দুইটা কারেন্ট। এই ভেক্টর ডায়াগ্রাম আঁকার সময় আমি বলছিলাম যে এদিকে যদি কারেন্ট থাকে বা ফ্লাক্স থাকে, তাহলে আর যদি এদিকে থাকে কারেন্ট বা ফ্লাক্স, যেগুলো ম্যাগনেটাইজেশন কারেন্টের সঙ্গে যেটা সম্পর্ক আছে, এর সঙ্গে যেহেতু এই কারেন্টটা যদি ইন্ডাক্টরের ভিতর দিয়ে যায়, ইন্ডাক্টরের সাথে ভোল্টেজ এবং কারেন্টের ভিতর ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। তার জন্য আমি ভিটাকে লিখেছিলাম এখানে। সো এদিকে থাকে V1, এই কারেন্টের যদি এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে এই আইডিউ কারেন্টটা যায়, তাদের ভিতরে ফেজ ডিফারেন্স থাকে 90 ডিগ্রি। এই জন্য ইন্ডাক্টরের কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি রেখেছে। ওকে, কিন্তু এই রেজিস্ট্যান্সের ভিতরে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইডব্লিউ এখানে হচ্ছে এই আইডব্লিউ রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্ট, রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে কোনো ফেজ ডিফারেন্স নেই। তার জন্য এই V1 কিন্তু VS এর সমান, VS এর। সো এই VS এবং এই IW এর ভিতরে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, কারণ রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে ফেজ ডিফারেন্স 0। এটা তোমার সার্কিটে পড়ার দিয়েছে। সো এখানে থাকবে হচ্ছে আমার IW। এখন এই I0টা এই IW এবং IW এর ভেক্টর সাম, সেই ভেক্টর সাম যদি করি এই কর্ণ বরাবর ভেক্টরটা থাকে, এটা হচ্ছে আমার I0। এখন এই I0 প্রাইমারি ভোল্টেজের সঙ্গে যে ফেজ অ্যাঙ্গেলে আছে সেটাকে বলা হয় নো লোড পাওয়ার ফ্যাক্টর phi naught। তো সে অ্যাঙ্গেল cos phi naught, এটাকে আমি যদি cos phi naught হিসেবে রিপ্রেজেন্ট করি, cos phi naught নো লোড পাওয়ার ফ্যাক্টর। ওকে, এখন ট্রান্সফরমার যখন টেস্টিং করি, নো লোড অবস্থায় টেস্টিং করে আমি নরমালি এখান থেকে একটু পরে দেখাবো কি কি করি। এখানে প্রাইমারি পাওয়ারটা বের করি আর কারেন্টটা বের করি আর ভোল্টেজটা বের করি। আমি যদি এখানে একটা ওয়াটমিটার লাগিয়ে দিতাম, সে একটা পাওয়ার মেজার করতো, আর এখানে যদি একটা ভোল্টমিটার প্যারালাল লাগিয়ে দিতাম, একটা ভোল্টেজ মেজার করতাম আর কারেন্ট মেজার করতাম। এই তিনটা জিনিস মেজার করতে পারলে আমি R0 এবং X0 মেজার করতে পারতাম। একটু পরে আমি দেখাবো জিনিসটা। সো নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট দেখতে এমনই হবে, এর বাইরে আর কোনো কিছু থাকবে না। এখন ট্রান্সফরমারে আসি অনলোড অবস্থা। অনলোড মানে ট্রান্সফরমারে যখন বড় সড় একটা লোড লাগিয়েছে, ধরে নাও বড় সড় মুছে দিলাম, ট্রান্সফরমারে
বড় অন কত ক্লাসে দেখিয়েছি, কিন্তু এগুলো জাস্ট আমি রিভিউ করছি। অন লোড মানে এখানে আমি ট্রান্সফরমারে একটা লোড লাগিয়ে দিয়েছি, অথবা ট্রান্সফরমার সেকেন্ডারি সাইকেলে শর্ট করে দিয়েছি, সাপোজ শর্ট করে দিয়েছি বা কোনো একটা লোড লাগিয়েছি, মানে হিউজ পরিমাণে কারেন্ট এখন নিচ্ছে। যখন অনেক বেশি কারেন্ট নিবে তখন এই যে উইন্ডিংস গুলো ছিল এর যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের জন্য এখন কারেন্টের মানটা হবে I² × R। এই কারেন্টের মানটা এখন অনেক বেশি হবে, যেহেতু লোড লাগিয়েছি কারেন্টটা এখন তার ম্যাক্সিমাম কারেন্ট নেওয়ার চেষ্টা করে। যদি ম্যাক্সিমাম লোড লাগাই তাহলে ম্যাক্সিমাম কারেন্টটাই নেবে। ম্যাক্সিমাম কারেন্ট যদি নিতে থাকে বা সার্টেন অ্যামাউন্টের কারেন্ট নিতে থাকে, তো এই রেজিস্ট্যান্সের জন্য যে ইফেক্টটা সেটা কিন্তু এখন চলে আসবে। সো রেজিস্ট্যান্সের ইফেক্ট এখন আসবে। এখানে যে লিকেজ ফ্লাক্সটা হচ্ছিল, সেই কারেন্ট যত বাড়বে লিকেজ ফ্লাক্সের পরিমাণ তত বাড়বে। সো যে রিঅ্যাকট্যান্সের জন্য যে লসটা হবে সেটাও আমার কনসিডারেশন আনতে হবে। তার জন্য এই নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিটের একটু পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনটা করে অন লোড এখানে লিখে দিই অন। তার জন্য আমার একটা রেজিস্ট্যান্স থাকবে, কয়েলের রেজিস্ট্যান্স, প্রাইমারি কয়েলের রেজিস্ট্যান্স, এটাকে বলা হয় R1, যেটাকে বলা হচ্ছে প্রাইমারি কয়েলের রিঅ্যাকট্যান্স X1। আর নো লোড অবস্থায় যেটা ছিল সেটা কিন্তু থাকবেই। এটা হচ্ছে পিওর ইন্ডাক্টর। এখানে যে লসগুলো ছিল সেই লসগুলো আমি বাইরে নিয়ে এসেছি। সেই লসগুলো হচ্ছে রেজিস্ট্যান্সের লস আর লিকেজ ফ্লাক্সের লস। প্রাইমারি সাইডটাতে এমন হবে, সেকেন্ডারি সাইডে একটা রেজিস্ট্যান্স থাকবে, একটা রিঅ্যাকট্যান্স থাকবে। এখানে যদি লোড লাগাই সেই ইন্ডাক্টর লোড বা ক্যাপাসিটিভ লোড যাই হোক না কেন দেখতে হবে। সো এটা হচ্ছে R2, এটা হচ্ছে X2, এটা হচ্ছে আমার পিওর ট্রান্সফরমারের যে কয়েলগুলো থাকবে সেইগুলো। এখানে থাকবে প্রাইমারি সাপ্লাই, এখানে প্রাইমারি কারেন্ট I1, এখানে একটা আলাদা কারেন্ট পাবো। সো এটা হচ্ছে অন লোড ইকুইভ্যালেন্ট সার্কিট হবে ট্রান্সফরমার। অন লোড অবস্থায় ইকুইভ্যালেন্ট সার্কিটে আমি তিনটা পার্ট কম্পারিজনে এনেছি। একটা তার কোর লসের পার্টটা থাকবেই মাস্ট, কোর লসের পার্ট থাকবে মাস্ট, তার রেজিস্টিভ লসের যে কম্পোনেন্ট সেটাও থাকবে মাস্ট, তার লিকেজ ফ্লাক্সের যে কম্পোনেন্ট সেটাও থাকবে মাস্ট। সো এই তিনটা জিনিস কনসিডারেশনে নিয়ে আমার অন লোড ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করা হয়েছে। ওকে, এখন এইখানকার ভোল্টেজ হচ্ছে আমার, এটা যদি V1 নাম দিই তাহলে এটা হবে আমার E1, এটা হচ্ছে আমার E2। এর একটা ভেক্টর ডায়াগ্রাম আঁকার জন্য আমি চেষ্টা করছিলাম যে ভেক্টর ডায়াগ্রামটা একটু আঁকি। অন লোড অবস্থায় যদি ভেক্টর ডায়াগ্রাম আঁকতে যায় সেই ভেক্টর ডায়াগ্রামটা একটু দেখার চেষ্টা করি। এই V1 এর সাথে E1 এর সম্পর্ক সোজাসুজি নাকি উল্টা? কোনটা স্যার? V1 এর সাথে E1 এর যে সম্পর্ক, V1 এর সাথে E1 এর, এটা তো V1, এটা E1 হ্যাঁ, সোজাসুজি মানে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে, তাই তো? 180 মানে বিপরীত দিকে, বিপরীত লেন্সের সূত্র অনুযায়ী একটা অপরটা অপোজিট থাকে। সো একটা যদি এদিকে থাকে, এদিকে যদি V1 থাকে, E1 থাকে, এটা উল্টা দিকে, এরকম থাকে। তাহলে চিন্তা করো এই V একটু যদি KVL চালাও, এখানে KVL চালিয়ে দেখো যে V1 এর সাথে E1 এর যে ইকুয়েশনটা যদি লেখার চেষ্টা করো তাহলে কেমন হয়? ভোল্টেজগুলোকে একটু যোগ করো। এখানে যদি ভোল্টেজকে যোগ করি তাহলে V1 ইকুয়াল টু হবে -E1 প্লাস I1 R1 প্লাস JX1। ইম্পিডেন্সের আগে সবসময় যে যে ইমাজিনারি পার্ট হিসেবে যে বলে সেই ভোল্টেজ ইকুয়েশনটা এমনই হবে, প্রাইমারি সাইডে ভোল্টেজ ইকুয়েশনটা এমনই হবে। একইভাবে V2 এর যদি পার্ট নির্ণয় করো তাহলে E2 মাইনাস I2 R2 প্লাস JX2 হবে। আমি KVL চালিয়ে যাচ্ছি, এটা ইউজ বের করেছি, কারণ এখানকার যে ভোল্টেজ তার এখানকার ভোল্টেজ মাইনাস, সরি এখানকার যে ভোল্টেজ, এখানকার যে ভোল্টেজটা পাবো এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ থেকে বিয়োগ করলে সেটা পাবো, যোগ করলে পাবো, সরি এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ যদি আমি যোগ করি তাহলে টোটাল ভোল্টেজটা এটা পেয়ে যাবো। আর এখানকার ভোল্টেজ যেটা পাবো V2,
V2 ভোল্টেজ পেতে গেলে আমার E2 থেকে এই ভোল্টেজ ড্রপটা বের করতে হবে, তাহলে V2 কত তাই লিখেছি V2 = E2 - I2 ইনটু ইম্পিডেন্স। ঠিক আছে, সো এই দুটো ভোল্টেজের ইকুয়েশনের কোনো সমস্যা নেই। এই দুটো ভোল্টেজের ইকুয়েশনকে চাইলে আমি এখন ভেক্টর ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি, একবার ডিরেক্ট আঁকতে পারি। একটু আঁকাটা একটু শেখাই দিই কিভাবে আঁকি। ইকুয়েশনগুলো একটু উপরে প্রথম কথা হচ্ছে আমার এখানে থাকবে হচ্ছে phi m, ওকে না? phi m এর অপোজিটে যেটা থাকবে, এদিকে যদি চিন্তা করি, নিচের দিকে থাকবে E1 এবং E2 থাকবে, আমি E1 কে উপরে লিখব, উল্টাই মাইনাস মাইনাস, ওকে না? এরকম অবস্থা এখন পড়ে আছে, এই জিনিসটা কি বলতে হচ্ছে না? এখন E1 এর সাপেক্ষে জিনিসটা আমার এমন ছিল, নরমাল অবস্থায় এমন ছিল। এখন আমি সেকেন্ডারি থেকে একটা কারেন্ট নেওয়ার চেষ্টা করব। সেকেন্ডারি থেকে লোড লাগিয়েছি, একটা কারেন্ট I2 পাস করবে সেকেন্ডারি কয়েলে। সেকেন্ডারি কয়েলে যদি I2 কারেন্ট আসে, তাহলে তার অপোজিটে প্রাইমারি কয়েলে একটা কারেন্ট চলে আসবে। আর অন ট্রান্সফরমার অন লোড এর ওয়ার্কিং প্রিন্সিপাল আমি বুঝিয়েছিলাম, এই কারেন্টের মানটা হবে I2 ড্যাশ, কারণ ট্রান্সফরমেশন রেশিও অনুযায়ী এই কারেন্টটা আসবে, ওকে না? সো সেকেন্ডারি কারেন্ট দেখানো শেষ, সেকেন্ডারির জন্য প্রাইমারি কারেন্ট দেখানো শেষ। উপরের দিকে আমি প্রাইমারি সেলফ ইনডিউসড ভোল্টেজ যেটা আছে সেটা দেখিয়েছি, বাকিগুলো এখন দেখাবো। ওকে, এখানে আরেকটা ভোল্টেজ রয়েছে, এটা যদি একটু ভেঙে লিখি তাহলে এই পার্টটুকু ভেঙে লিখলে I1 R1 প্লাস I1 JX1 এই দুটো পার্টকে আমি ভেক্টর ডায়াগ্রামে দেখাবো। E1 এবং I2 এর ভিতরে রিলেশনটা হচ্ছে, যেহেতু ইন্ডাক্টর এই জন্য আমার এরকম ল্যাগ হয়ে আছে, কিন্তু যদি আমি I1 R1 এর কথা চিন্তা করি, এই ভোল্টেজটা আর এই কারেন্টটা সেম ফেজে থাকবে, কারণ এটা রেজিস্ট্যান্স। আমি চাইলে এটাকে এখানে আঁকতে পারি, এটাকে এখানে না আঁকে আমি এখানে আঁকবো, কারণ এই E1 এর সাথে যোগ করব আমি, এখানে না আঁকবো, উপর দিকে কেটে আঁকবো। সো I1 R1 এই ভোল্টেজটাকে ভেক্টর ডায়াগ্রামের এর সাথে অ্যালাইন করে দেখাতে হবে, ফেজ ডিফারেন্স নাই, দুটো প্যারালাল লাইনের ভিতরে ফেজ অ্যাঙ্গেল কত? 0। এই প্যারালাল লাইন না আগে যদি এই পাশ মাথায় এঁকে দিতাম, ফেজ অ্যাঙ্গেল কত? 0। আর কিন্তু আমার সুবিধার্থে এই ভোল্টেজ V1 বের করব, তার জন্য E1 এর সাথে যোগ করার জন্য এটাকে এখানে না এঁকে এখানে উপরে, যার জন্য I1 R1 এর সঙ্গে প্যারালাল থাকবে। সো প্যারালাল হিসেবে তোমাকে আঁকতে হবে I1। অপর যে পার্টটা আছে I1 JX1, এটা হচ্ছে আমার ইন্ডাক্টর মতো কাজ করতেছে। সো ইন্ডাক্টরের ভিতরে কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে ফেজ ডিফারেন্স কত? সো এটা কারেন্ট, আর ওইটা হচ্ছে ভোল্টেজ, 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে। সো এর মাথার উপরে রাখতে হবে আমাকে, তাহলে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স। এই যে এখানে না এঁকে আমি এইখানে আঁকবো, একই কথা এখানে। সো I1 এইটা যোগ করলাম, এইটা যোগ করলাম এবং এইটা যোগ করলাম, তিনটা জিনিস কিন্তু যোগ করা আমার শেষ। তাহলে V1 টা এই মূল বিন্দু থেকে যদি আমি ডট ডট করে একটা লাইন টানি, এখন এই ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে আমার V1। ঠিক আছে, এই ভেক্টর যোগ তো সেভাবেই করে, আমি কর্ণ বরাবর যোগ করব সেই মূল বিন্দু থেকে সেই বিন্দু পর্যন্ত, সেটা হচ্ছে আমার টোটাল সাম। এখানে নরমাল E1 মাইনাস E1, দেখো মাইনাস E1, তারপর হচ্ছে I1 R1, তারপর হচ্ছে I1 X1। এই X1 এর মাথা থেকে মূল বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা টানবো, এটা হচ্ছে V1 এর অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউড। ঠিক আছে, সো প্রাইমারি দিকে কাজ আমার শেষ। সেকেন্ডারি দিকে দেখো, এই V2 ভোল্টেজটা E2 থেকে ছোট, V2 ভোল্টেজটা E2 থেকে ছোট, এটা তো বোঝা গেছে। V2 ভোল্টেজটা E2 থেকে ছোট। আবার এটা যদি চিন্তা করো, তাহলে এটা সামহাউ এরকম কোন একটা পজিশনে আসবে হয়তো,
V2 ভেক্টরটা যদি এখানে রাখি এবং ল্যাগে রাখতে হবে, কারেন্টের থেকে ল্যাগে রাখতে হবে, কারেন্টে V2 থেকে ল্যাগে থাকবে, আমি এইখানে রাখতে পারবো না। আমাকে এই I2 এর সামনে রাখতে হবে, কারণ I2 ল্যাগে থাকবে, কারণ আমি ইন্ডাকটিভ লোড লাগাইছি। আর এই ভেক্টর ডায়াগ্রামটা আঁকছি এখানে হচ্ছে শুধুমাত্র ইন্ডাকটিভ লোড লাগিয়েছি তার জন্য। এখানে কনসিডারেশন থাকবে যে ফর ইন্ডাকটিভ লোড দিস ভেক্টর ডায়াগ্রাম শুড লাইক দিস। ইন্ডাকটিভ লোড ছাড়া কিন্তু এরকম হবে না। সো যেহেতু ইন্ডাকটিভ লোড, আমি জানি কারেন্টটা ভোল্টেজের থেকে ল্যাগে থাকে, এই জন্য ভোল্টেজটা হয়তো মাঝামাঝি কোনো একটা সিচুয়েশন আসবে। সো V2 টা এইরকম কোনো একটা জায়গায় হয়তো থাকে, ল্যাগে থাকে, ল্যাগিং এ থাকে, এটা বোঝা যাচ্ছে। মানে V2 লিডে থাকে, I2 ল্যাগে থাকে। এখন বাকি যে দুইটা পার্ট আছে I2 R2 আর এটা হচ্ছে I2 JX, এই দুইটা পার্টকে আমরা ইনকর্পোরেট করতে হবে। I2 R2 এটা হচ্ছে ভোল্টেজ, একটা রেজিস্ট্যান্সের ভিতরে ভোল্টেজ, রেজিস্ট্যান্সের ভিতরে ভোল্টেজের কত, কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে পার্থক্য আছে, ফেজ ডিফারেন্স আছে, নেই তো। সো এখানে যদি কারেন্ট থাকে, এখানে যদি কারেন্ট থাকে, কারেন্টের ডিরেকশন এই দিকে আছে, কারেন্টের ডিরেকশন এই দিকে আছে। সো এখন এর সঙ্গে যদি ভোল্টেজের আমি ভেক্টর রাখতে চাই তাহলে কোনো ফেজ ডিফারেন্স হিসেবে দেখানো যাবে না। এজন্য কারেন্ট যেদিকে থাকবে ভোল্টেজটা ঠিক সেম দিকেই দেখাতে হবে। সো এটা হবে R2 R2 আর সেকেন্ডারি রাখতেছি, I2 R2। আর এই I2 এর সঙ্গে I2 X2 এটা হচ্ছে ইন্ডাক্টরের ভিতর দিয়ে বা ইম্পিডেন্স রিঅ্যাকট্যান্সের ভিতর দিয়ে আমার ভোল্টেজের এবং কারেন্টের পার্থক্যটা। সো এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট এবং ইম্পিডেন্সের ভিতরে যে ভোল্টেজের ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি থাকে। সো 90 ডিগ্রি করলে अराउंड এরকম হবে, বুঝা গেল? সো এইটা হচ্ছে আমার, যদি এরকম করি এটা হবে I2 Z2 আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ভোল্টেজ V2। এটাই হবে অন লোড, আমি ইন্ডাকটিভ লোডের জন্য একটা ভেক্টর ডায়াগ্রাম, ইন্ডাকটিভ লোডের জন্য একটা ভেক্টর ডায়াগ্রাম। অবশ্যই দেখো কারেন্টটা V2 থেকে ল্যাগে আছে, কারণ এটা ইন্ডাকটিভ লোড। ওকে না? আমার শিটে হয়তো ক্যাপাসিটিভ লোড এবং রেজিস্টিভ লোডের জন্য আঁকা আছে, একটু দেখি। এখন আজকে দেখানোর চেষ্টা করব, এটা তো গত ক্লাসের পড়াশোনা ছিল, আজকে দেখানোর চেষ্টা করব যে আমি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কিভাবে এলিমেন্টগুলো ট্রান্সফার করে আনতে পারি। মানে ক্যালকুলেশনের সুবিধার্থে এই ধরনের সার্কিট সলভ করা কিন্তু খুবই ঝামেলা। আমি যদি একটা সিরিজ সার্কিট বানাই নিতে পারতাম, এখানে তো ম্যাগনেটিক্সের একটা পার্ট আছে, এই ম্যাগনেটিক্স কাপলিংটা আমি রাখতাম, আমি জাস্ট একটা সিরিজ সার্কিট বানাই পারি কিনা সেটা একটু দেখার চেষ্টা করি। ট্রান্সফরমারের কারেন্ট, ভোল্টেজ এবং ট্রান্সলেশনের একটা সম্পর্ক আছে, তাই না? সেই সম্পর্কটা কি সেটা একটু দেখার চেষ্টা করি। আমার কি ছিল V2 ডিভাইডেড বাই V1, এটাকে কি বলে, অথবা ইকুয়াল টু N2 বাই N1, এটাকে কি বলে, ট্রান্সরেশিও, কত রেটে ট্রান্সফার ভোল্টেজটা ট্রান্সফর্ম হবে, এটাকে A দ্বারা প্রকাশ করা হয়, K দ্বারা প্রকাশ করা হয়। সো V2 বাই V1, এটা কিন্তু রুলস এ আমি প্রমাণ করে দেখিয়েছি এটা কিভাবে আসে। V2 বাই V1 ইকুয়াল টু N2 বাই N1 ইকুয়াল টু I1 বাই I2, এটাকে আমি K দ্বারা প্রকাশ করি, ট্রান্সলেশন। এই তিনটা জিনিসই সমান, V2 বাই V1 ইকুয়াল টু N2 বাই N1 ইকুয়াল টু I1 বাই I2 ইকুয়াল টু K। ট্রান্সফরমারের ট্রান্সলেশন যে অ্যানালাইসিসটা আমি একদম শুরুতে দেখিয়েছিলাম তা প্রমাণ করে দেয়া আসছে, যদি মনে না থাকে দেখি। এখন একটা জিনিস দেখায় যে আমি যদি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজটা নেই তাহলে সেটা কিভাবে নেওয়া যায় এবং নিলে কত হবে। এখানে V1 ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা যদি আমি সেকেন্ডারিতে নিয়ে যাই তাহলে সেই ভোল্টেজটা দেখতে কেমন হবে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। সো V2 বাই V1 ইকুয়াল টু K, এই তো রুলস, জাস্ট আমি একটা পোরশন লিখলাম। এখন আমি বললাম প্রাইমারি ভোল্টেজটা জানি, তার জন্য সেকেন্ডারি ভোল্টেজটা আমার ক্যালকুলেট করতে হবে, তাই তো? তাহলে এখানে আমি V2 না লিখে লিখবো V1 ড্যাশ, অর্থাৎ সেকেন্ডারিতে তার ভোল্টেজ কত, সেকেন্ডারিতে তার ভোল্টেজ কত। সো এই V1 ড্যাশ হয়ে যাবে KV, অর্থাৎ প্রাইমারি থেকে যদি একটা ভোল্টেজ সেকেন্ডারিতে নিয়ে আসি তাহলে সেটা ট্রান্স রেশিও দিয়ে গুণ হয়ে যাবে। প্রাইমারি থেকে যদি সেকেন্ডারিতে একটা ভোল্টেজ নিয়ে আসি ট্রান্স রেশিও দিয়ে সেটা
গুণ হয়ে যাচ্ছে। কারেন্টের ক্ষেত্রে যদি চিন্তা করি I1 by I2 equal to K, I1 by I2 equal to K, সেখানে একটা যদি আমার এমন হতো যে V2 by V1 equal to K, আমার যদি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে আসতে হতো, সেকেন্ডারি থেকে প্রাইমারি, সেকেন্ডারি ভোল্টেজ জানা, তাহলে উল্টা হতো, সেকেন্ডারি ভোল্টেজ জানা আমার প্রাইমারি ভোল্টেজ বের করতে হবে, সেক্ষেত্রে আমি নাম দিতাম V2 ড্যাশ প্রাইম। তাহলে V2 ড্যাশ প্রাইম কত আসতো? V2 ড্যাশ প্রাইম আসতো V2 ডিভাইডেড বাই K। অর্থাৎ সেকেন্ডারি থেকে কোনো ভোল্টেজ যদি প্রাইমারিতে নিয়ে আসি, তাহলে K দিয়ে ভাগ হয়ে যাবে। K দিয়ে প্রথমটা হচ্ছে K দিয়ে গুণ হয়েছে, প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে K দিয়ে গুণ হয়, আর সেকেন্ডারি থেকে প্রাইমারিতে নিয়ে আসলে K দিয়ে ভাগ। কারেন্টের ক্ষেত্রে উল্টা হবে, I1 বাই I2। আমি ধরো প্রাইমারি কারেন্টটা জানি, সেকেন্ডারি কারেন্টটা বের করতে হবে, সেকেন্ডারি কারেন্টের যে মানটা সেটা ধরে দিলাম হচ্ছে I1 ড্যাশ, I1 ড্যাশ, তাহলে I1 ড্যাশ হবে I1 ড্যাশ ইকুয়াল টু I1 ডিভাইডেড বাই K। অর্থাৎ প্রাইমারি থেকে কোনো কারেন্ট যদি সেকেন্ডারিতে নিয়ে যায়, তাহলে অবশ্যই কারেন্টটা ভাগ হয়ে যাবে, মানে ট্রান্সফরমেশন যে রেশিও থাকবে, রেশিও দিয়ে আমাকে ভাগ করতে হবে, সোজা কথা, ঠিক আছে? একইভাবে যদি আমি হতো I1 বাই I2 ইকুয়াল টু K, ধরো আমার সেকেন্ডারি কারেন্টের মান জানা, প্রাইমারি কারেন্টের বের করতে হবে, তাহলে প্রাইমারি কারেন্ট সেকেন্ডারি পার্ট হবে I2 ড্যাশ, সো I2 ড্যাশ ইকুয়াল টু K। অর্থাৎ সেকেন্ডারি থেকে কোনো কারেন্ট যদি আমি প্রাইমারিতে নিয়ে আসতাম, সেকেন্ডারি থেকে কোনো কারেন্ট যদি প্রাইমারিতে নিয়ে আসতাম, সেক্ষেত্রে আমার K দিয়ে গুণ হয়ে যেত, একটা অপরটা অপোজিট। সো কারেন্ট এবং ভোল্টেজকে কিভাবে ট্রান্সফার করতে হয় এই রুলস অনুযায়ী করতে হবে। এখন আসি, যদি রেজিস্ট্যান্স অথবা ইম্পিডেন্সকে যদি রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সকে যদি আমি নিতে চাই, যদি এই রেজিস্ট্যান্স এবং এই রিঅ্যাকট্যান্স যদি ট্রান্সফার করতে চাই, তার জন্য একটা আলাদা রুলস আছে। রুলসটা এমন, ট্রান্সফার জানো তোমরা যে আমার পাওয়ারকে সে কোনো চেঞ্জ করে না, ফ্রিকোয়েন্সিকে কোনো চেঞ্জ করে না। তাহলে প্রাইমারি পাওয়ারের যদি একটা ইকুয়েশন আমি লেখার চেষ্টা করি, প্রথম পাশে P ইকুয়াল টু I1 স্কয়ার ইনটু Z1, প্রাইমারি সাইডের পাওয়ার যদি আমি ক্যালকুলেট করি, এটা হবে তো I1 স্কয়ার ইনটু Z1, মানে টোটাল ইম্পিডেন্স। সো পাওয়ার যেহেতু সেম থাকে, সেকেন্ডারিতেও একই পাওয়ার পাবো, I2 স্কয়ার ইনটু Z2, দুই পাশে পাওয়ার সমান, যেহেতু দুই পাশে পাওয়ার সমান, সেহেতু দুটোকে সমান লেখা যায়, সেহেতু দুইটাকে আমি সমান লিখব। সো I1 স্কয়ার Z1 ইকুয়াল টু I2 স্কয়ার Z2। এটাকে একটু অ্যাসেম্বল করি, I1 স্কয়ার ডিভাইডেড বাই I2 স্কয়ার ইকুয়াল টু Z2 বাই Z। I1 বাই I2 কি ছিল? I1 বাই I2 কি ছিল? করে লেখা আছে, ওই যে I1 বাই I2 ইকুয়াল টু K। এখানে I1 বাই I2 কয়টা আছে? I1 দুইটা, I2 দুইটা, যেহেতু স্কয়ার, Z2 বাই Z1। সো K স্কয়ার ইকুয়াল টু Z2 বাই স্কয়ার আকারে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে স্কয়ার। এখন মনে করো যে আমার প্রাইমারি সাইডের ইম্পিডেন্স জানা, তাহলে সেকেন্ডারি সাইডের ইম্পিডেন্স কত হবে সেটা বের করতে হবে। সো আমার জানা হচ্ছে প্রাইমারি সাইডের ইম্পিডেন্স, বের করতে হবে হচ্ছে সেকেন্ডারি সাইডের ইম্পিডেন্সের মান ইকুয়াল টু K স্কয়ার। সো Z1 প্রাইম হবে K স্কয়ার ইনটু Z1। অর্থাৎ প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যে কোনো ধরনের রেজিস্ট্যান্স বা রিঅ্যাকট্যান্স নিয়ে যাও না কেন, K স্কয়ার দিয়ে গুণ করতে হবে, K স্কয়ার দিয়ে তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে? উল্টা হবে, যদি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে আনো, K স্কয়ার দিয়ে ভাগ হয়ে যাবে। এই কয়টা হচ্ছে রুলস আমার এই প্রাইমারি টু সেকেন্ডারি, সেকেন্ডারি টু প্রাইমারি সার্কিট ড্র করার জন্য। সার্কিটটা একটু ড্র করার চেষ্টা করব, হ্যাঁ? সো প্রথম সার্কিটটা ড্র করব, এই পাশে এই সার্কিটটা, মূল সার্কিট এখানে থাক, আমি এই পাশে রাখার চেষ্টা করব।
So transformer equivalent circuit referred to primary. প্রাইমারি সাইড আমি রেফার করব, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড, এটা হচ্ছে আমার প্রাইমারি সাইড। এটাকে রেফার করে আনলে কি হয় সেটা একটু দেখার চেষ্টা করব। প্রাইমারি সাইড কোনো চেঞ্জ হবে না, যেহেতু প্রাইমারিটা প্রাইমারিতে আছে যেমন আছে তেমনই থাকবে। সো এদিকে আমার আছে থাকবে, এদিকে রিঅ্যাকট্যান্স আছে থাকবে, এদিকে যে ইম্পিডেন্স রেজিস্ট্যান্স এবং ম্যাগনেটাইজেশন কারেন্টের যে পার্ট সেটা থাকবে। ওই পাশ থেকে R2 চলে আসবে। এখন আমার মাঝে এইটা রাখার দরকার নেই, এটা ট্রান্সফার করার কোনো ইস্যু নেই, এটা না করলে কোনো সমস্যা হবে না। ওই পাশ থেকে যেটা এখন আসবে সেটা হচ্ছে আমার R2 চলে আসবে। R2 থেকে R2 থাকবে না, R2 প্রাইম হয়ে যাবে। R2 টা থাকবে না, R2 প্রাইম হয়ে যাবে। X2 চলে আসবে, X2 থাকবে না, X2 প্রাইম হয়ে যাবে। আমার লোড যেটা থাকবে, যে লোড থাকবে সেটা একটা মান যদি থাকে সেটা একটু আসবে। ZL প্রাইম। ওকে, এই কয়টা জিনিস আমার ট্রান্সফার হয়ে গেল। এখন এই R2 প্রাইমের ক্ষেত্রে আমাকে কি লিখতে হবে? সেকেন্ডারি থেকে প্রাইমারিতে আসছে, তাহলে কি হবে? সেকেন্ডারি থেকে প্রাইমারি ভাগ হবে, k স্কয়ার দিয়ে ভাগ হবে। তাহলে এই যে মানটা হবে, এই মানটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে R2 ডিভাইডেড বাই k স্কয়ার। R2 ডিভাইডেড বাই k স্কয়ার। এই x2 হবে, x2 প্রাইম হবে x2 ডিভাইডেড বাই k স্কয়ার। এখানে zl প্রাইম যেটা থাকবে সেটা হচ্ছে zl ডিভাইডেড বাই k স্কয়ার। এখানে প্রাইমারি কারেন্ট এই I1 যেটা ছিল I1 ই থাকবে, R1 R1 ই থাকবে, X1 X1 ই থাকবে, X0 X0 ই থাকবে, সরি হচ্ছে R0 R0 ই থাকবে। এখানে প্রাইমারি যে ভোল্টেজটা ছিল V1 V1 থাকবে, কোনো চেঞ্জ আসবে না। সো এটা হচ্ছে ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার্ড টু প্রাইমারি। অর্থাৎ সেকেন্ডারি সাইডটাকে যদি প্রাইমারি সাইডে ট্রান্সফার করে আনি, তাহলে সার্কিটটা দেখতে কেমন হবে? এই সার্কিটটা সলভ করা ইজি ওই সার্কিটের তুলনায়, কারণ এটা একটা সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের কম্বিনেশন। এই কারণে হচ্ছে প্রাইমারি টু সেকেন্ডারি, সেকেন্ডারি টু প্রাইমারি কনভার্সনটা করে, মানে ট্রান্সফরমার ক্যালকুলেশনটা ডেভেলপ করার জন্য। বুঝতে পারলাম? সো ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি। তাহলে প্রাইমারি সাইডে যদি রেফার করি, প্রাইমারি সাইডের কোনো পার্টের কোনো পরিবর্তন হবে না, অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই থাকবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, এখানে সেকেন্ডারি সাইডে একটা ভোল্টেজ এখানে ছিল না V2, এখানে একটা ভোল্টেজ E2 ছিল না? এই E2 ভোল্টেজের একটা মান হওয়া উচিত ছিল, লেখা উচিত ছিল। এই E2 কত হবে এখানে? E2 কত হবে? আবার দেখো E2 বাই, এখানে E2 হবে, E2 প্রাইম হবে, E2 বাই E1 ডিভাইডেড বাই কত? K ইকুয়াল টু K। তাহলে E2 মান জানা, E2 মান বের করতে হবে, E2 প্রাইম E2 প্রাইম হবে E2 ডিভাইডেড বাই K। সো এই মানটা হবে E2 ডিভাইডেড বাই K। এই জিনিসগুলো তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? একইভাবে V2 এখন V2 নাই, V2 প্রাইম আছে, এর মানটা হচ্ছে V2 ডিভাইডেড বাই K। এই প্রতিটা মানই চেঞ্জ হয়ে যাবে, তোমাকে চেঞ্জ করতে হবে। অনেক অ্যানালাইসিস আছে এটার উপরে, রেফার করো প্রাইমারিতে, রেফার করো সেকেন্ডারিতে, রেফার করে অমুক জিনিস বের করো। প্রতিটা ইচ এন্ড ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট বের করতে হবে। দেখো যতগুলো জিনিস চেঞ্জ করছি আমি, সবগুলো জিনিসের কিন্তু আমি মান আলাদা আলাদা করে বের করছি। এখানে R2 থাকলে হবে না, যেহেতু সেকেন্ডারি থেকে নিয়ে আসছি, k স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। যে 2 ওহম থাকে, 2 ওহমকে k স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, মানে যে ভ্যালু থাকবে তার দিয়ে ট্রান্স রেশিও স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। ওকে, ইম্পিডেন্সের ক্ষেত্রে এই ভ্যালুগুলো দেয়া থাকে না, অ্যানালাইসিসের ক্ষেত্রে এই ভ্যালুগুলো দেয়া থাকে। আর আমার ট্রান্স রেশিও আমি নরমালি ক্যালকুলেট করতে পারি, সেখান থেকে এই জিনিসটা আমার ট্রান্সফার করতে হবে। ঠিক আছে না? এখন একই জিনিস যদি আমি সেকেন্ডারিতে নিয়ে যাই, সেকেন্ডারি পার্ট যা আছে তাই থাকে, প্রাইমারি পার্টটা শুধু চেঞ্জ করতে হবে। ঠিক আছে? সেকেন্ডারিতে নিয়ে গেলে সেকেন্ডারি যা আছে সব সেম থাকবে, শুধু প্রাইমারি ভ্যালুগুলো এখন চেঞ্জ আসবে। দেখো এই সেকেন্ডারি পার্টটা আমি এখানে চেঞ্জ করছিলাম যখন রেফার টু প্রাইমারি করেছিলাম, এখন আমি প্রাইমারিকে সেকেন্ডারিতে নিয়ে যাব।
ওকে না দরকার একটা ছবি তুলে যদি ভুলে যাও কখন ঠিক আছে আমি বুঝতে পারতাম সেকেন্ডারি পার্ট সেকেন্ডারি সাইডে যা কিছু আছে কিছু চেঞ্জ করবো না প্রাইমারি সাইডে জিনিসগুলো আমাকে চেঞ্জ করতে হবে আমি সার্কিটটা আবার একটু ড্র করি সেকেন্ডারি সাইডে কিছু চেঞ্জ হবে না V2 থাকবে এখানে এখানে যে E2 ছিল সে E2 এখানেই থাকবে ওকে এখন এই প্রাইমারি সাইডের ভ্যালুগুলো আমাকে এখন চেঞ্জ করে লিখতে হবে ওকে প্রাইমারি সাইডের ভ্যালুগুলো আমাকে চেঞ্জ করে লিখতে হবে প্রাইমারি সাইডের ভ্যালুগুলো চেঞ্জ করলে এই যে V1টা যে চেঞ্জ করব এটা এখন প্রাইমারি থেকে সেকেন্ডারিতে নিচ্ছি V1 এর ভ্যালুটা কত হওয়া উচিত এখন ট্রান্সলেশন দিয়ে কি হবে স্যার হ্যাঁ দেখো আমার এখন ভ্যালুটা V2 বাই V1 এখন স্যার গুণ হবে divided by C তাহলে আমার এখন ভ্যালু জানা হচ্ছে V1 বের করতে যাচ্ছি V1 ড্যাশ তাই না তাহলে গুণ হয়ে যাবে সো K V1 এটা হবে এই সাইডের ভোল্টেজ রেজিস্ট্যান্সটা প্রাইমারি থেকে সেকেন্ডারিতে নিচ্ছি তাহলে কি হবে R1 K স্কয়ার K স্কয়ার দিয়ে গুণ হয়ে যাবে এখানে হচ্ছে K স্কয়ার X1 ঠিক আছে এখানে যে রেজিস্ট্যান্সটা হবে K স্কয়ার R0 এখানে হবে K স্কয়ার X0 এখানে যে কারেন্টটা থাকবে যেটা I1 নাম দিয়েছিলাম সেটা এখন চেঞ্জ হয়ে যাবে এই জিনিসটা তোমার মনে রাখতেই হবে I1 বাই I2 এটা ভাগ হয়ে যাবে K স্কয়ার এখানে থাকবে না I1 ডিভাইডেড বাই K হয়ে যাবে I1 ডিভাইডেড বাই K কারণ এখানে জানো দেখো I1 এর মান জানা I1 ড্যাশ বের করতে যাচ্ছে এখানে K সো I1 ড্যাশ এর মান হবে I1 ডিভাইডেড বাই K সো দেখো এই পাশের সমস্ত মান আমি চেঞ্জ করে ফেলেছি একটা মান রাখি আর E1 যেটা থাকবে ওই যে E1 তো আমি দেখাইনি এই E1টা যদি এখানে দেখাইতাম E1 E2 সমান E1 যদি চিন্তা করি E1 হয়ে যাবে কি K E1 সমান E2 K E1 সমান E2 বুঝা গেল সো রেফার টু সেকেন্ডারি রেফার টু প্রাইমারি খুবই পপুলার একটা টপিক যেগুলো একটু দেখিও ঠিক আছে এই ট্রান্সফরমেশনটা তখন তুমি নিজে করতে হবে তখন এই জিনিসটা দেখতে হবে না তুমি জাস্ট ওই ক্যালকুলেশনগুলো করলে এগুলো ট্রান্সফার করে নিয়ে আসতে পারবে সো ট্রান্সফর্মার ইকুইভ্যালেন্ট সার্কিট অন লোড ইকুইভ্যালেন্ট সার্কিট বা ফুল লোড ইকুইভ্যালেন্ট সার্কিট যেটাই বলো না কেন খুবই গুরুত্বপূর্ণ নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট খুবই গুরুত্বপূর্ণ তার সঙ্গে ট্রান্সফর্মার ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি ট্রান্সফর্মার ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু সেকেন্ডারি অনেক সময় আছে আরেকটা টপিক পরে করবে স্যার না কত সময় আছে না কোনো কিছু না আমি জাস্ট একটু ফ্লেভার দিয়ে ছেড়ে দিব এখন ক্লাস না কত সময় এসেছি 30 মিনিট হয়েছে 30 মিনিট হয়েছে 40 মিনিট আচ্ছা এই জিনিসগুলো এখানে দেখানো আছে স্লাইডে দেখানো আছে এবং বলে দেওয়া আছে কোন জায়গায় কোনটা গেলে কিভাবে কোন হবে কিভাবে ভাব হবে একটা কথা এখানে বলা আছে যদি তোমার আমার কথাগুলো মনে না থাকে ইন দ্যাট কেস তুমি আমার এই স্লাইডটা ফলো করতে পারো সেখানে তুমি সমস্ত ডেটা পেয়ে যাবে ট্রান্সফরমার মোটামুটি ভাবে আমার
যা যা দেখানো কথা ভোল্টেজ রেগুলেশনের কথা মনে আমি এসে বলেছিলাম যে ভোল্টেজ রেগুলেশন কি জিনিস কি হলো এই কেবল ওকে পাওয়ার নাকি কারেন্ট তো ঠিক আছে হ্যাঁ আমি বসে আছি শোনার পর মাথা ঘুরছে। আচ্ছা ট্রান্সফর্মার মোটামুটি সবই আমার যতটুকু দেখানো দরকার বেসিক যে জিনিসগুলো দেখানো দরকার সেই জিনিসগুলো দেখানো শেষ। থ্রি ফেজ ট্রান্সফর্মার এখন দেখাইনি কারণ থ্রি ফেজ ট্রান্সফর্মার কনস্ট্রাকশন একটু আলাদা আছে, তুমি লাস্ট দিকে একদিন দেখিয়ে দেবো একই জিনিস। সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার ওয়ার্কিং প্রিন্সিপাল যে জানে থ্রি ফেজ ট্রান্সফর্মার ওয়ার্কিং প্রিন্সিপাল একদম সেম, খালি এখানে এক্সট্রা তিনটা উইন্ডিং আলাদা কিছু থাকে না। এখানে যেমন শুধুমাত্র প্রাইমারিতে একটা কয়েল, সেকেন্ডারিতে একটা কয়েল, ওখানে থাকবে প্রাইমারিতে তিনটা কয়েল, সেকেন্ডারিতে তিনটা থাকবে। আর কোনো কিছু থাকবে না। এখন এই ট্রান্সফর্মার তো তুমি একটা পড়লা, পড়ার পরে ট্রান্সফর্মারের তুমি ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানলা, কিন্তু এই ট্রান্সফর্মারের বানানোর পরে এই ট্রান্সফর্মারটা কিভাবে কাজ করবে, এফিসিয়েন্সি সম্পর্কে ধারণা, এর ভোল্টেজ রেগুলেশন সম্পর্কে ধারণা, তাই না? এই জিনিসগুলো বা এর যে ইন্টারনাল যে প্যারামিটারগুলো আছে, আমি বললাম যে আর নট, এক্স নট, আর ওয়ান, এক্স ওয়ান, ওদিকে এক্স টু, আর টু, এই যে ভ্যালুগুলো ট্রান্সফর্মার যে এই ইন্টারনাল ভ্যালুগুলো লিখে দিতে হবে। ট্রান্সফর্মার যখন একটা ট্রান্সফর্মার বানিয়েছো তখন এর আর নটের ভ্যালু কত, এক্স নটের ভ্যালু কত তোমাকে দিয়ে দিতে হবে, আর ওয়ানের ভ্যালু কত, যে ট্রান্সফরমারের পিছনে ডেটা শিট নেটের উপর লেখা থাকবে, মোটে ডেটা শিট থাকবে। সেই জিনিসটা আমরা এখন ট্রান্সফর্মার টেস্টিং এর মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব। কোথায় গেল টিভিগুলো আসলে রিমোটটারে কোন সমস্যা ট্রান্সফর্মার টেস্টিং নরমালি আমি কি জন্য করব, ট্রান্সফর্মার এফিসিয়েন্সি আমি বের করতে যাচ্ছি, আর ট্রান্সফর্মারটা যে বানিয়েছি এই এফিসিয়েন্সি কেমন, আমার ট্রান্সফর্মারের ভোল্টেজ রেগুলেশন কেমন আছে, যে অন লোড এবং ফুল লোড অবস্থায় ভোল্টেজের চেঞ্জ কেমন হয়, এছাড়াও ট্রান্সফর্মারের ইন্টারনাল যে প্যারামিটারগুলো আছে আর নট, এক্স নট, আর ওয়ান, এক্স ওয়ান, আর টু, এক্স টু, এই ভ্যালুগুলো ক্যালকুলেট করার জন্য ট্রান্সফর্মার টেস্টিং করার প্রয়োজন হয়। টেস্টিং এন্ড কমিশনের একটা আলাদা জিনিস আছে, কমিশনের কথা আমরা আলোচনা করব। ট্রান্সফর্মার টেস্টিং হয় দুই ধরনের, একটাকে বলা হয় ওপেন সার্কিট টেস্ট, দুই ধরনের টেস্ট হয়, একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট, এই যে ওপেন সার্কিট টেস্ট, এই ওপেন সার্কিট টেস্ট করি হচ্ছে ট্রান্সফর্মার যে ওপেন নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট আমি আঁকছিলাম না, নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন ছিল, এখানে একটা যদি আঁকার চেষ্টা করি এরকম, এখানে অন্য, এখানে হচ্ছে সাপ্লাই থাকে, এখানে কারেন্ট হচ্ছে। ওপেন সার্কিট যে টেস্টটা থাকে, এই ওপেন সার্কিট টেস্টটা করে আমি ট্রান্সফরমারের নো লোড পাওয়ার কনজাম্পশন কিরকম আছে, নো লোড অবস্থায় সে কি কোন পাওয়ার নেয়, ঠিক আছে, নো লোড অবস্থায় সে লস কি রকম ঘটাচ্ছে সেটা দেখবো, আর হচ্ছে আর নট এবং এক্স নটের ভ্যালুটা ক্যালকুলেট করবো। এতটুকু হয়েছে ওপেন সার্কিট টেস্টের কাজ। ট্রান্সফরমারের দুইটা উইন্ডিং আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি, অথবা একটা লো ভোল্টেজ, একটা হাই ভোল্টেজ উইন্ডিং। এখন এই টেস্টটা যখন ওপেন সার্কিট টেস্ট আমি করি তখন সেটা লো ভোল্টেজ উইন্ডিংয়েও করতে পারি, হাই ভোল্টেজ উইন্ডিংয়েও করতে পারি। যদি ধরো
এটা হচ্ছে লো ভোল্টেজ উইন্ডিং, এটা হচ্ছে হাই ভোল্টেজ উইন্ডিং। আমি যে কোনো একটা পাশে যদি আমি করি তাহলে আমার ডেটা আসবে, আমি কতটুকু পাওয়ার নিচ্ছে, কতটুকু কারেন্ট নিচ্ছে, কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, এগুলো আমি বের করতে পারি। কিন্তু ট্রান্সফরমারের যে নো লোড কোর লস, নো লোড অবস্থায় যে কোর লসটা নো লোড এবং কোর লোড অবস্থায় ফিক্সড থাকে। নো লোড অবস্থায় যে কোর লসটা আছে, এই কোর লসটা ডিপেন্ড করে ভোল্টেজের উপরে, টোটালি ভোল্টেজের উপরে। এখন আমি যদি হাই ভোল্টেজ উইন্ডিং এ টেস্টটা করতে যাই, তাহলে যদি রেটেড ভোল্টেজ আমি না দিই, কোরের ভিতরে লসটা রেটেড হয় না, তাহলে একদম ফুল হাই ভোল্টেজ দিতে হবে। রেটেড যদি 11 কেভি থাকে তোমাকে 11 কেভি দিতে হবে। 11 কেভি না দিলে কোরের ভিতরে লসটা রেটেড হবে। এই জন্য যে কাজটা করা হয় ট্রান্সফরমারের লো ভোল্টেজ উইন্ডিং এ এই টেস্টটা করা হয়। সো নো লোড টেস্টটা সবসময় প্রেফার করা হয় যে আমি লো ভোল্টেজ উইন্ডিং এ করব। এই কথাটা এখানে বলা আছে, ওপেন সার্কিট টেস্টটা সবসময় আমি লো ভোল্টেজ উইন্ডিং এ করব। দেখো এখানে লো ভোল্টেজ উইন্ডিং এ করব, হাই ভোল্টেজ উইন্ডিংটা ওপেন রাখবো। ঠিক আছে? সো তুমি একটা ট্রান্সফরমার নিবা, সেই ট্রান্সফরমার কোনটা লো ভোল্টেজ কোনটা হাই ভোল্টেজ উইন্ডিং তুমি দেখলে বুঝতে পারবে বা লেখা থাকবে তার ডেটা শিটে। ওকে, এটা সেটা টার্মিনালস থেকে টার্মিনাল থেকে তুমি বুঝতে পারবে। তা আমার সেই যে ট্রান্সফরমারটা নিয়ে তার লো ভোল্টেজ উইন্ডিং এ আমাকে একটা ওয়াট মিটার কানেক্ট করতে হবে, একটা ওয়াট মিটার কানেক্ট করব। ওকে, আর এটা হচ্ছে অ্যামিটার কানেক্ট করব, যেটা হচ্ছে নো লোড অবস্থায় প্রাইমারি কারেন্ট কতটা নিচ্ছে সেটা মেজার করার জন্য, কারেন্ট মেজারিং জন্য। আর ওয়াট মিটার হচ্ছে কি পরিমাণ পাওয়ার নিচ্ছে সেটা মেজার করার জন্য। আর প্রাইমারিতে একটা ভোল্টেজ মেজার করার জন্য, যেমন কতটুকু সাপ্লাই ভোল্টেজ দিলাম। এই তিনটা জিনিস এইভাবে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে আমার এই প্রাইমারি থেকে একটা ট্রান্সফরমার দিয়ে তুমি ভোল্টেজটা সাপ্লাই দিতে পারো। এই প্রাইমারি থেকে রেটেড সাপ্লাইটা দিবা। রেটেড সাপ্লাইটা দিলে ভোল্টেজটা কত আসে তখন মেজার করবা। ওয়াট মিটার কি পরিমাণ পাওয়ার দেখাচ্ছে সেটা নিবা। আর কারেন্টটা তুমি নিবা। সো তুমি এই টেস্ট থেকে তুমি যে জিনিসগুলো পাবা, একটা হচ্ছে ওয়াট পাবা, প্রাইমারি কতটুকু ওয়াট খরচ হচ্ছে নো লোড অবস্থায়, আর একটা পাবা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ সাপ্লাই কতটা দিয়েছি সেটা পাবো, আর একটা হচ্ছে কারেন্ট। এই তিনটা ডেটা তুমি এই নো লোড টেস্ট থেকে বের করতে পারো। ওকে, এই তিনটা ডেটা দিয়ে বাকি সব জিনিসই আমি এখন ক্যালকুলেট করতে পারবো। ওকে, এখানে আই এর যে দুইটা পার্ট আছে, আই এর দুইটা পার্টকে আমি আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করতে পারি। এই আইটাকে আই নট বলবো। এই আই এর যে আই ডাব্লিউ যে পার্টটা থাকবে, ওকে, এই আই ডাব্লিউ পার্টটা হবে আই নট cos ফাই নট। এই সূত্র দিয়ে ক্যালকুলেট করতে হবে। আই মিউ যেটা থাকবে আই নট sin ফাই নট। আর প্রাইমারি পাওয়ার যেটা পেয়েছি আমি P equal to V I naught cos phi naught। খেয়াল করে দেখো এই দুটার ভিতরে cos phi naught এর ভ্যালু আমি জানি না। cos phi naught এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমি এই সূত্রটা ইউজ করেছি। পাওয়ার তো জানি, ভোল্টেজটাও জানি, I naught টাও জানি, এখান থেকে cos phi naught বের হবে। cos phi naught বের হয়ে গেলে আমার এখান থেকে IW বের হবে, IM টাও বের হবে। IW এবং IM বের হয়ে গেলে এখান থেকে খেয়াল করো, এখানে আমি এই IW মানটা আমি বের করতে পারবো, IMU এর মানটা আমি বের করতে পারবো। ওকে, তাই যদি বের করতে পারি এখানকার আমি R নটটা বের করতে পারবো। R নট সমান হবে VS ডিভাইডেড বাই IW। কারণ এই ভোল্টেজটা তো প্যারালালি আছে, তো সাপ্লাই ভোল্টেজটা এর সঙ্গে প্যারালাল আছে। সো এর এগেইনস্টে ভোল্টেজ হচ্ছে VS, এর এগেইনস্টে ভোল্টেজ হচ্ছে VS। খুব সোজা হিসাব। এই সূত্র দিয়ে আমি R নটটা বের করতে পারবো এবং X নটটা বের করার জন্য VS ডিভাইডেড বাই I। সো নো লোড টেস্ট থেকে এই কয়টা ডেটা দিয়ে আমার যা যা বের করা দরকার সব বের করা সম্ভব এই ক্যালকুলেশন ইউজ করে। বোঝা গেল? একটু বইপত্র পড়ো, কারণ তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা বইপত্র পড়তেছো না, তোমাদের আগ্রহের পরিমাণ একদমই ঘাটাই নামে গেছে। ঠিক আছে? তো আগামী ক্লাসে যেগুলো আমি রিভিউ করবো, শর্ট সার্কিট টেস্টটা দেখালাম না, তোমাদের আগ্রহ পুরো একদম বন্ধ করতে হবে।